আসবো ফিরে আবারও লেখিকা সুরভি আক্তার পর্ব ২০। চমকে এক লাফে পিছিয়ে যায় ইভা, বাচ্চাটাও চমকায়, উচ্চস্বরের ধমকে ভয়ে তথস্থ হয়ে জড়িয়ে যায়, কাচুমাচু হয়ে লুকিয়ে পড়ে ইভার পিছে। হাতের বেবি ফিডারটা দুহাতে চেপে ধরে ধমকের সাথে ঝাঁকুনি দিয়ে ওঠে ইভা। শুষ্ক ঢোক গেলে সহসা, মম এই বাস্টারটা এখানে কি করছে? কে জায়গা দিয়েছে ওকে এ বাড়িতে? মম! মুহূর্তেই পুরো বাড়ির সবাই জড়ো হলো একসাথে। আন্তারা বেগম, রেহানা শিকদার দ্রুত কিচেন থেকে বেরোলেন। তোফায়েল কাবির ঘরে ছিলেন। ছেলের হুঙ্কারে চোখে চশমা লাগাতে লাগাতে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলেন তিনিও। রুবিনা কাবির দৌড়ে উঠলেন। ছেলের রাগ সামলাতে ধাতস্থ করে বললেন, রৌদ্র, রেগে যাচ্ছিস কেন এভাবে? ও ইভা তোর খালামণির মেয়ে। মম, তুমি আলাদা করে রাগাবে না আমায়। ওই বাস্টারটাকে ভুলিনি আমি। আমাকে বলো ও এখানে কি করছে? কেন এসেছে ও এ বাড়িতে? বিয়েতে আসতে পারিনি তাই বউ ভাতে এসেছে। ধমকাচ্ছিস কেন এভাবে? দেখ তোর ছেলেটা কেমন ভয় পেয়েছে তোর ধমকে। শান্ত হ। দেখ রুদ্র, আগের মতো কিছু নেই, ভুলে যা সব। এখন অসুস্থ তুই, বাড়াবাড়ি করবি না, ঘরে চল। বাড়াবাড়ি আমি করছি না তোমরা করছো? এই তোর লজ্জা নেই? কোন সাহসে এ বাড়িতে পা রেখেছিস তুই? তোর পাশ ভেঙে গুড়িয়ে দেব আমি। রৌদ্র তেড়ে যায়, ভয়ে স্যাঁত করে ওঠে ইভার কলিজে। দ্রুত পিছু হটে ধরফরিয়ে রুবিনা কাবির ছেলেকে টেনে ধরেন। রৌদ্র, মাথা গরম করছিস কেন এভাবে? ইভার ছেলে ভয় পাচ্ছে, চেয়ে দেখ, ওটা ওর ছেলে। রৌদ্র থেমে বাচ্চাটার দিকে তাকায় কিরমির করে। আরও বেশি কুঁকড়ে যায় বাচ্চাটা। এটা ওই থার্ড ক্লাস বাস্টারটার বাচ্চা। নাগরের সাথে পালিয়ে বিয়েও করেছে, আবার বাচ্চা হয়েছে এর মধ্যেই। আবার বাচ্চাটা দেখে হাঁটতেও শিখেছে, কটা দাঁত গজিয়েছে মারিতে। কটমট করে রৌদ্র। ও নিজেও তো ঠিক সেদিনই বিয়ে করেছে। কই, ওর তো এখনো বাচ্চা হয়নি, বউকে সেভাবে ছুঁয়েও দেখেনি এ অবধি। আর এই রাস্কেল বাচ্চা পয়দা করেছে ওর আগেই। এটা মোটেও সহ্য হলো না রৌদ্রের। ফোঁস করে উঠল ও। রৌদ্রের রগরগে দৃষ্টি দেখে ইভা বাচ্চাটাকে নিজের পেছনে লুকিয়ে নিল। ভ্যাবলার মতো হেসে মিনমিন করলো বোকা বোকা স্বরে, রৌদ্র ভাইয়া, আসলে ওর দিকে ওভাবে তাকাচ্ছ তো তাই ও ভয় পাচ্ছে। কি জানো, ওটা আমার ছেলে। তুমি তো ওর বাবা হতে গিয়ে মামা হয়ে গেছো, তাই ও তোমাকে চিনতে পারছে না। কথাটুকু শেষ হতে দেরি হলো, রৌদ্রের হিংস্র বাঘের ন্যায় তেড়ে যেতে দেরি হলো না। রুবিনা কাবিরও আর রুখতে পারলেন না ছেলেকে। এবার স্যাত করে পেছাতে গিয়ে বাচ্চার সাথে তালগোল পাকিয়ে বাচ্চা সহ ধপ করে পড়ল করিডোরের মেঝেতে। কুকিয়ে উঠল সহসা। রৌদ্র থামে তৎক্ষণাৎ। মৃদু ঠোঁট ফাঁক করে ওকে ওভাবে পড়তে দেখে কেঁদে ওঠে ইভার ছেলেটা। রেহানা শিকদার দ্রুত উপরে উঠলেন। মেয়ে আর নাতিকে টেনে তুললেন। ক্রন্দনরত বাচ্চাটাকে কোলে নিয়ে সামাল দিতে দিতে বললেন, রৌদ্র, ইভা এখন বিবাহিত, স্বামী সন্তান আছে ওর। আর তুমি ওর গায়ে হাত তোলার জন্য উদ্ধত হচ্ছ কোন হিম্মতে? ভুলে যেও না তুমি নিজেও বিবাহিত। নিচে তোমার স্ত্রী দাঁড়িয়ে আছে, স্ত্রীর সামনে অন্য একটা মেয়ের সাথে তোড়জোড় করছো কোন খেয়ালে? ক্রোধে ফুঁসল রৌদ্র। স্ত্রীর সম্বোধনটা শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচে। নিচের সবাই ঘাড় উঁচিয়ে উপরে দৃশ্য দেখতে ব্যস্ত। মেঘাও ব্যতিক্রম নয়। জল খেসে এতক্ষণ সে নিজেও দেখছিল। রৌদ্র ফেরা মাত্রই ঝট করে দৃষ্টি সরালো। অপ্রস্তুত অবস্থা থেকে বাঁচতে খেতে বসলো এবার। প্রতিক্রিয়াহীন দেখালো নিজেকে। রৌদ্র চোখ সরু করে ওকে পরখ করে ওপর থেকেই পরক্ষণে এক মুহূর্তে অপেক্ষা না করে দপাদপ পা ফেলে চলে যায় নিজের ঘরে। কাল থেকে মেঘার খোঁজ হাজারবার নেওয়া হলেও স্বস্তি পায়নি আদ্র। মেলোড্রামা শেষ হতেই সে এগোলো মেঘার দিকে। মেয়েটাকে খেতে দেখে বলল মোলায়েম স্বরে, মেঘ, জ্বর কমেছে? হ্যাঁ ভাইয়া। প্রবলেম আছে আর কোনো? হুম। চোখ মুখ এভাবে ফুলে লাল হয়ে গেছে কি করে? শুধু কি জ্বরে? মেঘা হাত থমকায়, মুখের খাবার চিবিয়ে বলে, তাছাড়া মেডিসিন নিয়েছিস? হুম। খেয়ে দে আমার রুমে আয়। আচ্ছা। আদ্র রুমে গেল। সেই মোতাবেক খেয়ে দিয়ে সোজা ওর রুমে উঠেছে মেঘা। খুব যত্ন নিয়ে ফের শরীরে তাপমাত্রা মেপে পুনরায় ওকে মেডিসিন দিয়েছে আদ্র। মেয়েটার বড্ড খেয়াল রাখে ও। রাখবে নাই বা কেন? দায়িত্ব পেয়েছে যে, কত বড় দায়িত্ব ওর কাঁধে। টেবিলের পাশের চেয়ারটায় বসে আছে মেঘা। ঔষধ গিলেছে কোনো রকমে, বমি আসছে। আদ্র হসপিটাল থেকে ফিরে ফ্রেশ হয়নি এখনো। তার আগে মেয়েটা দেখভাল করতে লেগে পড়েছে। উঠে দাঁড়িয়ে কাবার থেকে কাপড় বের করে বলল, মেডিসিন নিয়েছিস, এখন রুমে গিয়ে একটু রেস্ট নে, বেশি মাতামাতি করবি না। বড্ড সেনসিটিভ তুই, একটু কিছু হতে না হতে অসুখবাদী হয়ে বসে থাকিস। মেঘা মুচকে হাসলো, ডেকে বলল, একটা কথা বলি ভাইয়া? হুম। জানো, তুমি আমাকে কখনো আমার ভাইয়ার অভাব বুঝতে দাও না। আমার যখন আগে কোনো কিছু হতো, ভাইয়া পুরো পাগল হয়ে যেত আমার জন্য। সব কিছু মাথায় তুলতো, পাগলামো করতো খুব।
ছোট ছোট একটু আধটু বিষয়ে খুব যত্ন নিত আমার, ঠিক তোমার মতো করে এভাবে কথা শোনাতো। আদ্রও হাসলো আলতো করে, ঘুরে এসে মেঘার পাশে বসে আদরে গলায় বলল, আমি কি তোর ভাইয়া নই? ভাইয়া তো, তবে আপন কেউ তো নও। পর মানুষ এতটা আপনের মতো হতে পারে তা আমি এ বাড়িতে না আসলে বুঝতেই পারতাম না কখনো। আমি তো কখনো একটা পরিবার পাইনি, মা বাবাকে পাইনি, শেষে ভাইয়াকে পেয়েও কাছে পাইনি অনেক সময়। একলা বেড়ে উঠেছি, পরিবারের সঙ্গ মেলেনি। একটা পরিবার কেমন হয় দেখতাম শুধু, জানতাম অনেকে মিলে একটা পরিবার গঠিত হয়, কিন্তু সেই পরিবারের স্বাদ অনুভব করিনি সেভাবে। অবশ্য দাদুমণি আমাকে এসবের শূন্যতা কখনো অনুভব করতে দেননি। আর গত 5 বছর ধরে তোমরা কেউ আমাকে এসবের শূন্যতা অনুভব করাওনি। দাদুমণি, ভাইয়া, আম্মু, আব্বু কারো শূন্যতাই সেভাবে বুঝিনি তোমাদের কাছ থেকে। তবে আজকাল একটা বিষয় বড্ড অনুভব করি জানো, মনে হয় যখন তোমাদের ছেড়ে চলে যাব তখন তোমাদের শূন্যতাটা খুব পোড়াবে আমায়। খুব মিস করব তোমাদের। আমি তো তোমাদের কেউ নই, তবুও অনেক ভালোবাসা দিয়েছো আমায়। চলে যাওয়ার পর তোমাদের এই ভালোবাসাগুলো খুব মিস করব। মেয়েটার গলা ধরে আসে, চোখের কিনারায় উকি দেয় নোনতা জলকণা, চিকচিক করে আখিদয়ের কার্নিশ। লম্বা শ্বাস টেনে মুখে ভরা হাসি ফুটিয়ে সামলায় নিজেকে। আদ্র স্থির চোখে চেয়ে খানিকক্ষণ স্থবির হয়ে মেয়েটাকে পরখ করে বলল শুকনো কণ্ঠে, তুই আমাদের কেউ নোস, এটা কে বলল? তুই তো আমাদের অনেক কিছু। আমার মেঘবুড়ি তুই। ভরা মুখে ভাইয়া ডাকিস তো আমায়, তাহলে আমি তোর পর হলাম কি করে? পর ভাবিস আমায়, আমাদের? মেঘা মাথা ঝাঁকায়, আদ্র বলে, তাহলে এই পৃথিবীতে তোর সবচেয়ে আপন যদি কেউ থেকে থাকে, তাহলে সে আমাদের এই পরিবারেই নিহিত আছে। তুই বুঝবি না এখন, তবে যখন বুঝবি তখন আর পিছু ফেরার মতো শক্তি থাকবে না। এখন যা, আমিও ভীষণ টায়ার্ড, ফ্রেশ হয়ে ঘুমাবো একটু। তুই গিয়ে রেস্ট কর। মেঘা উঠে দাঁড়ালো, আদ্র আবার থামিয়ে বলল, কাল থেকে কিন্তু ভার্সিটি আছে, বেশ ছুটি কাটানো হয়েছে পরপর, এখন পড়াশোনায় মনোযোগ দে। শরীর সুস্থ করে কাল থেকে যেতে হবে ভার্সিটিতে। মুচকি হাসে মেয়েটা, বেরিয়ে যায় ঘর থেকে। বিকেল গড়িয়ে এসে আকাশে মেঘেদের ভিড় জমেছে আজ। সূর্যাস্তের সময় সিঁদুররাঙা হয়ে উঠেছে দিগন্ত। রোজকার মতো ঠিক সময়টাতে ছাদে উঠেছে মেঘা, সাফার, সারা। শিরশিরে বাতাস বইছে, খানিক ঠান্ডা আবহাওয়া। ছাদে পা রাখা মাত্রই ফুরফুরে বাতাসে গা শিউরে উঠল মেঘার। শরীর খারাপ লাগছে, আবার মাথা ভার হয়ে আসছে। ওনাটা ঠিকমতো গায়ে পেঁচিয়ে বাতাস বয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করলো। কথা না বলে চুপটি করে একপাশে ইজি চেয়ারটায় বসলো শরীর এলিয়ে। সাফার সেই এক ডিউটি, বিকেলের এই সময়টা ছাদে উঠে গেছে পানি দেওয়া। বিয়ের ভেজালে দুদিন ধরে গাছগুলোর যত্ন নেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি ঠিক মতো। সেও ছাদে উঠে পাইপ তুলে নিজের কাজে লেগে পড়ল। সারা উঠেছে ছোট্ট জাবিরকে সাথে করে। ইভার ছেলে এটা। এই ছেলে যা ছটফটে দুষ্টু, ওকে সামলানোর কসরতের। হাঁটতে শিখেছে কি শেখেনি, সবসময় এপাশ ওপাশ ছোটাছুটি করতেই থাকে। স্থির রয় না এক মুহূর্ত। একটা ক্যাডবেরি খুলে ওর হাতে ধরিয়ে দিয়ে ওকে একপাশে বসিয়েছে সারা। মেঘাকে চুপচাপ আনমনা দেখে ও গিয়ে বসলো মেঘার পাশে। নরম কণ্ঠে বলল, এভাবে মনমরা হয়ে বসে আছিস যে? মাথাটা ধরেছে আবার। সারা হাত বাড়িয়ে কপাল ছুঁয়ে দেয় মেঘার। ফের গা গরম হয়ে এসেছে, চমকে বলে, তোর তো আবার জ্বর আসছে। আসুক। আসুক মানে নিজের খেয়াল রাখিস না তুই? এভাবে বেখালি হয়ে থাকিস সব সময়। একেই দেখছি শরীরের হাল বেহাল, চোখ মুখ শুকিয়ে গেছে পুরো। একটু খেয়াল রাখতে পারিস না নিজের? কেমন বদলে গেছিস তুই? নিজের খেয়াল নিজে না রাখলে এখানে কে রাখবে তোর খেয়াল? কে তোর যত্ন নেবে? কথাটা সাফার পছন্দ হলো না মোটেও। মুখ বেজার করে খিটখিটে স্বরে বলে উঠল ও, দেখো সারা, মুখে যা আসবে তাই বলবে না। এভাবে কাকে কথা শোনাচ্ছ তুমি? মেঘার কেউ খেয়াল রাখে না মানে? তুমি খুব ভালো করেই জানো এ বাড়িতে সবাই মেঘাকে কতটা ভালোবাসে। সবচেয়ে বেশি আদ্র ভাইয়া মেঘার কতটা খেয়াল রাখে তাও খুব ভালো করেই জানো। মেঘা নিজে নিজে যতটা কেয়ার করে না, আদ্র ভাইয়া তার থেকেও বেশি টেক কেয়ার করে ওর। কাল তো দেখছই ওটুকু সময়ে কতটা ব্যস্ত হয়ে পড়েছিল ভাইয়া। তাহলে এসব বলছো কেন তুমি? সারা সেভাবে বলতে চায়নি, কথার পরিপ্রেক্ষিতে বলে ফেলেছে মুখ ফসকে। এখন সাফার কথাগুলোতে মুখ ছোট করলো সে, মিনমিন করলো, আমি তো সেভাবে বলতে চাইনি সাফা, সবাই যত্ন নিলেও নিজের মতো করে কেউ নিতে পারে না। ও যদি নিজেই নিজের খেয়াল না রাখে তাহলে তো শরীর খারাপ করবেই। মেঘা মাথা কাত করে চোখ বুজে বলল ক্ষীণ আওয়াজ তুলে, আহ চুপ কর না তোরা। সারা মাথায় একটু হাত বুলিয়ে দিবি? সারা হাত এগোনোর আগেই সাফা ছুটে আসলো, মেঘার মাথায় হাত চেপে বলল, তোমাকে লাগবে না, আমি দিচ্ছি। নেশা মাথায় চড়েছে,
সিগারেট না খাওয়া অবধি শান্তি মিলবে না বেপরোয়া ছেলের। উদ্দাম শরীরে পাতলা টি শার্ট জড়িয়ে ধূপধাপ পা ফেলে ছাদে উঠল সে। ব্যান্ডেজ খুলে ফেলেছে হাত মাথা থেকে। ওসব ঝঞ্ঝাট ওর কাছে। দগদগে ক্ষত স্পষ্ট দেখা যাচ্ছে কপালের পাশে। চুল দিয়ে ঢেকেছে কিছুটা। ওর পায়ের শব্দে সাফার সারা চকিতে তাকালো। জাবিরও তাকাই চকলেটে কামড় বসিয়ে। রৌদ্রকে দেখা মাত্রই ছলকে ওঠে বাচ্চার হৃদয়। তখনকার সেই উন্মাদ লোকটাকে চিনতে ভুল করল না বাচ্চাটা। এক লাফে উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে লুকালো সারার কাছে। মাথা বাড়িয়ে উকি দিল পিটপিট করে। রৌদ্র কপাল কুঁচকায় ওদের সকলকে দেখে। একপাশে দাঁড়ায়। টুকটুকে আসে বিধায় সিগারেট ধরায় না প্রথমে। চোখ তীক্ষ্ণ করে বাঁকা দৃষ্টিপাত করে চাই ইজি চেয়ারে বসে থাকা রমণীর পানে। রমণী উল্টো দিকে মুখ ফিরিয়ে রেখেছে। রৌদ্রকে দেখেও কথা হয়নি। সারা ঢোক গেলে মিনমিন করলো, কেমন আছো ভাইয়া? বিন্দাস। রৌদ্রের কণ্ঠ শোনা মাত্রই কেঁপে ওঠে রমণীর বক্ষস্থল। একেই শরীর কাঁপছে জ্বরে তোপে, তার উপর লোকটার কণ্ঠস্বর শুনে পুরোচিত্ত কেঁপে উঠল মেয়েটার। শরীর ভার ব্যথা অনুভূত হচ্ছে। নড়তে গিয়েও পারল না, মাথাসহ পুরো শরীরের যন্ত্রণায়। চক্ষুদ্বয়ও খুলতে পারল না, চেষ্টা করেও। ভার পাপড়ি যুগল আলাদা করার শক্তি কুলালো না। কুঁকড়ে গিয়ে শরীর মুড়িয়ে নিল আরও। পেছন দিকে অধিক হেলে গিয়ে জড়সড় হয়ে গুটিয়ে বসলো কচ্ছপের ন্যায়। রৌদ্র বলল, সেভাবে ওকে পরখ করে? এই কুনো ব্যাঙের ছানাটা তোর বোনের, তাই তো? ওহো, সাপের পেটে ব্যাঙের ছানা, ইন্টারেস্টিং। সাফা অর্থ বুঝে তৎক্ষণাৎ ফিক করে হেসে ফেলে। সারা মুখ নামায়, জাবিরকে টেনে সামলে নেয়। সবে কথা শিখেছে বাচ্চাটা। রৌদ্রকে দূরে দেখে বলে উঠল, পতালোক। ওরে নাগিনের বাচ্চা, তোকে বাগে পেয়েছি এবার, বলে এগোলো রৌদ্র। বাচ্চাটা কেঁদে দেওয়ার দশা, চেঁচিয়ে উঠল। রৌদ্র ওর কচি কচি হাত দুটো ধরে টেনে নিল নিজের কাছে। বগল দাবা করে চেপে ধরল দুহাত একসাথে করে। ব্যথা পাবে বিধায় আলতো করেই ধরেছে। তবুও ভয়ে ডরে বাচ্চাটা কেঁদে উঠল রৌদ্রের কাছে যাওয়া মাত্রই। ভ্যা ভ্যা করে কান্না জুড়ল সে। রৌদ্র দাঁত কিরমিরিয়ে বলল, চুপ বেয়াদব, মেরে সোজা করবো নয়তো তোকে। ঝাই করে কান্না জুড়ল উচ্চস্বরে। সারা আকুপাকু করে বলে, ভাইয়া ভয় পাবে, ও কাঁদছে, ছেড়ে দাও। ছাড়বো? ওয়েট, বাচ্চাদের পেটাতে নেই। খারাপ স্বভাব এটা। আমি আবার ভালো মানুষ, না মেরেই অনেকভাবে কাঁদানো যায় বাচ্চাদের। একটু থামে, ঠোঁট বাঁকিয়ে বলে, টুকটুকি চকলেট খাবি? সাফা চিকচিক করে সহসা মাথা নাড়ায় উপর-নিচ। রৌদ্র ফিসেল হাসে, জাবিরের দিকে তাকায়। চোয়াল খিচে একটানে ওর আধ খাওয়া চকলেটটা কেড়ে নেয় ওর থেকে। বাচ্চাটার কান্নার রোল বাড়ে তরতরিয়ে। চোখ মুখ খিচে লাল হয়ে ওঠে ছোট্ট ছানাটা। সারা ভ্যাবলার মতো তাকিয়ে দেখছে রৌদ্রের কারবার। একে আধ খাওয়া চকলেট, তার উপর ছোট বাচ্চা কামড়ে কামড়ে লালা মাখিয়েছে। মুখ ছিটকে কাপড় বসানো অবধি চকলেটটা ভেঙে আধাআধি করল রৌদ্র। নিচের প্যাকেটে থাকা ভালো অংশটুকু সাফার দিকে বাড়িয়ে বলল, স্যাদরের পোনা, তোরা লালা খাবে আমার বোন? নে টুকটুকি, এই অবধি ভালো আছে, খেতে পারিস। ও তো বাচ্চা, বাচ্চাদের চকলেট খেতে নেই। বাকি গলে যাওয়া অংশটুকু মাখিয়ে দিল ছেলেটার পরনের কাপড়ে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঝাই ধরে গেছে। রৌদ্রের কাণ্ড দেখে সারা এবার জড়ানো গলায় বলে, ভাইয়া কি করছো? এই নে তোর নাগিন বোনের বাচ্চাকে সামলা, যা নিয়ে যা তোর বোনের কাছে, কাঁদছে বেচারা। যা যা। সারা তড়িঘড়ি করে জাবিরকে কোলে নেয়। ঠিক হয়ে গেছে কাঁদতে কাঁদতে। রৌদ্রের কানে বাজছে ভীষণ। কানে আঙুল চেপে কান বন্ধ করলো সে। সারা জাবিরকে নিয়ে এখান থেকে কেটে পড়তে পারলেই বাঁচে। যত দ্রুত সম্ভব নিচে চলে গেল ওর কান্না থামাতে থামাতে। টুকটুকি মহা খুশি। আধ খাওয়া চকলেটটুকু ফিনিশ করতে কয়েক সেকেন্ড লেগেছে মাত্র। রৌদ্র হেসে ফেললো ওকে দেখে। হাঁপ ছেড়ে মেঘার দিকে তাকালো। মেয়েটা এতক্ষণেও নড়েনি একটু। সেভাবে শরীর কাত করে আধশোয়া হয়ে আছে ইজি চেয়ারটায়। মুখ ডান দিকে কাত। রৌদ্র কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলল। পকেট থেকে সিগারেটের প্যাকেট পুনরায় বের করে টুকটুকিকে ইশারা করে বলল, এখান থেকে চলে যেতে। টুকটুকি মেঘাকে ডাকার আগেই বাধা দিল সংকেতে। ফের ইশারা করে বোঝালো একাই চলে যেতে। থম মেরে দাঁড়ালেও পর মুহূর্তে দ্বিরুক্তি না করে ঝটপট প্রস্থান করলো সাফা। নিচে নেমে গেল মেঘাকে রৌদ্রের কাছে একলা ফেলে। রৌদ্র একটা সিগারেট বের করতে নেয়। চোখ তুলে মেঘার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে আর বের করে না। ধীরে এগোয় মেয়েটার দিকে। দিনের আলো মিলিয়ে যাচ্ছে। বিকেল গড়িয়ে নামছে সন্ধ্যার লগন। পাখি ডাকছে, উড়ছে মধ্য আকাশে। ডানা মেলে ফিরছে আপন নীড়ে। রৌদ্র গিয়ে থামলো মেঘার সামনে বরাবর। ওকে চোখ বুজে থাকতে দেখে কপালের ভাঁজ গাঢ় করল। নড়চড়হীনা এই মেয়ে তখন থেকে এভাবে স্থবির হয়ে বসে আছে।
রৌদ্র এক হাঁটু গেড়ে সামনে বসলো। এই মেয়ের তো আবার যেখানে সেখানে ঘুমানোর অভ্যাস আছে, যেখানেই কাজ সেখানেই রাত হয় ওর কাছে। ঘুমোয়নি তো আবার নাকি নাটক করছে রৌদ্রকে ইগনোর করার জন্য। রৌদ্র একটু বাজিয়ে দেখতে চাইলো, ডাকলো হাসকি টোনে, এমপি সানি আর ইউ হেয়ার? এই ইডিয়েট, নাটক করছিস ঘুমানোর? ওঠ, থাপ্পড় মারবো তোকে। কাল থেকে আধমরা হয়ে পড়ে আসি। একবারও খোঁজ নিলি না আমার, মরেছি না বেঁচে আছি খোঁজ নিয়েছিস আদৌ? মেয়েটার তরফ থেকে সারা শব্দ নেই, একটু স্থানচ্যুতি নেই, সেভাবে অঢেল হয়ে পড়ে আছে। রৌদ্র চোখ তীক্ষ্ণ করলো, ফুটিয়ে পরখ করলো। শ্বাস পড়ছে থেমে থেমে, ভারী গরম শ্বাস। রৌদ্র মেয়েটাকে দেখে গাঢ় দৃষ্টিতে কোমল হয়ে আসে, মোলায়েম হয় কণ্ঠ। ইভারা, ঘুমিয়েছো? এতক্ষণও মেয়েটা সারা শব্দ না পেয়ে বুঝলো ঘুমিয়েছে সে। কিন্তু এই ভর সন্ধ্যা ঘুমানোর সময় নাকি? ঝিরিঝিরি বাতাসে মেয়েটার খোপা থেকে ছুটে আসা ছোট ছোট চুলগুলো উঠতে অবাধ্যভাবে। রৌদ্র ক্ষীণ হাসে, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মেয়েটাকে। ইস, কাল থেকে দেখা হয়নি। চোখ দুটো বড্ড ক্ষুধার্ত ছিল। অবশ্যই এভাবে ক্ষুধা মেটানোর জন্য হলেও এই তেজি রমণের ঘুমানোটা প্রয়োজন ছিল। মৃদুমন্দ ঠোঁট ফাঁক হয় রোদের, এগিয়ে আসে, কপালের পাশ গলিয়ে মুখের ওপর আছড়ে পড়া বেবি চুলগুলো সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়ায় মেয়েটার দিকে। কপালে আঙুল স্পর্শ করানো মাত্রই উত্তাপে ঝিমঝিমিয়ে ওঠে রৌদ্রের হাত। কপাল ছোঁয়া মাত্রই ছিটকে আসে হাতখানা, অমনি ছলকে ওঠে বেপরোয়া ছেলের হৃদয়। তড়াক করে স্তম্ভিত হয়ে যায় সে, দ্রুত উঠে দাঁড়ায়। চেয়ার ঘেঁষে পূর্ণ স্পর্শে মেঘার কপালে হাত ছোঁয়ায়। আঁতকে ওঠে অমনি, গা পুড়ে যাচ্ছে প্রচণ্ড জ্বরে। আগুনের মতো জ্বলছে পুরো শরীর। রৌদ্র শিহরিত হয় মেয়েটার তপ্ত শরীর স্পর্শ করা মাত্রই। ধরফরিয়ে ডাকে, গালে আলতো চাপড় মেরে, ইভারা, এই কি হয়েছে তোমার? এই ইভারা, চোখ খোলো, জ্বরে গা পুড়ে যাচ্ছে। হেই, ওপেন ইওর আইস। মেয়েটা সম্পূর্ণ অচেতন, জ্ঞানশূন্য নিথর। ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে হৃদয়। রৌদ্র মরিয়া হয়ে উঠল এক মুহূর্তেই। উত্তাপে শরীর স্পর্শ করা যাচ্ছে না মেয়েটার। রৌদ্র ওকে সামলে ধরে, দুহাতে দুগাল চেপে ধরে ঝাঁকায়। ইভারা, শুনছো আমায়? এই মেয়ে, প্লিজ চোখ খোলো। মেয়েটার চোখের পট্ট যুগল শক্ত করে জমাট বেঁধেছে। ওষ্ঠজোড়া জ্বরের তাপে ফেটে রক্তার্ত। মেঘা একেই টকটকে ফর্সা, টোকা দিলেই মিলিয়ে রক্ত গলিয়ে পড়বে এমন। তার উপর এই মুহূর্তে জ্বরের তোপে পুরো মুখশ্রী আরো লালচে হয়ে উঠেছে। ফর্সাটে ভাবটা হয়ে উঠেছে রক্তিম। রৌদ্রের ঠোঁট মুখ শুকিয়ে আসে, সচল মস্তিষ্ক এইটুকুতেই তার সচলতা হারাতে বসে। ভেবে কুল পায় না সে। দ্রুত মেয়েটাকে সন্দর্পণে উঠিয়ে নেয় নিজের বাহুডোরে। রমণীর নিথর তপ্ত শরীরটাকে পাজগোলা করে শক্ত করে ঠেসে ধরে বুকের সাথে। ছুটে চলে এলোমেলো পায়ে, ছাদের সিঁড়ি বেয়ে ধপাধপ করে দোতলায় নেমে ডাকে চিৎকার করে, মম, তাড়াতাড়ি এসো প্লিজ। কোথায় তুমি, মনি? দিকদিশা খুইয়ে রৌদ্র নিজের ঘরে ঢুকলো মেঘাকে নিয়ে। খাটে শোয়ালো ওকে, শরীরে কমফোর্টার জড়িয়ে দিয়ে ফের হন্তদন্ত হয়ে বাইরে বেরোলো। করিডোর হতে হাঁক ছাড়লো বিচলিত হয়ে, মম, মনি, প্লিজ তাড়াতাড়ি আমার রুমে এসো। ইভারা ইজ নট ওকে, সামথিং ইজ রং উইথ হার। প্লিজ মম, তাড়াতাড়ি এসো। রৌদ্র হাঁসফাঁস করে রুমে ছুটে যায় আবার। পরপর দুবার ওর এমন গগন বিবাদী চিৎকার শুনে রুবিনা কাবির, শাহিনা কাবির ভরকান। ড্রয়িং রুমে বসেছিলেন বাকিরা সহ। ছেলের চিৎকারে চটজলদি ছেলের ঘরে উঠলেন সকলে। সবার আগমনে হুলুস্থুলুস পড়ল রৌদ্রের ঘরে। রৌদ্র মেঘার মুখখানে আঁচলে নিয়ে ঝাঁকে এক নাগাড়ে ডেকে চলেছে উৎকণ্ঠিত হয়ে, ইভারা, এই চোখ খোল, ওঠ প্লিজ, একবার তাকা আমার দিকে। কি হয়েছে তোর? মেঘা, কি হয়েছে? শাহিনা কবির হুড়মুড়িয়ে এগিয়ে যান। দেখো মনি, জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই ইডিয়েট এই অবস্থাতেই সেন্সলেস হয়ে পড়েছিল ছাদে। ডাকছি শুনছেও না, প্লিজ কিছু করো, ডাকো ওকে। এই ইভারা। তোফাইল কাবি সহ বাকিরা আসতে সময় পার করলেন না। সাফা সারা সবাই হামলে পড়ল মেঘার উপর। সিরাত কপাল আর গলায় হাত ছোঁয়ানো মাত্রই আঁতকে ওঠে। মেঘা, এ কি, আবারও জ্বরে গা পুড়ে যাচ্ছে? টুকটুকি, আদ্র কোথায়? কাল থেকে জ্বর মেঘার, ও গুরুত্ব দিচ্ছে না কেন? কোথায় ও? আপু, প্লিজ দেখো না কি হয়েছে ওর। ডক্টরকে ডাকো প্লিজ। ইভারা, চোখ খোল না একবার। এই ইডিয়েট, তাকা চোখ মেলে। রৌদ্র কেমন ছটফট করতে দেখে পুরো ঘরের সবাই স্তব্ধ হতে ভুলল না। মুখ বধির হয়ে এক দৃষ্টিতে সকলে চেয়ে আসে। সিরাত চোখ সরু করে ভাইয়ের দিকে তাকায়। বেশি স্ট্রেসে কপালে দগদগে তাজা ক্ষত হতে রক্তের স্রোত নেমেছে। মুখশ্রী শক্ত হয়ে টামাটে বর্ণ ধারণ করেছে শঙ্কায়। চোয়ালের ধার ঘেঁষে গড়িয়ে পড়ছে উষ্ণ লাল তরল। রোদের খেয়াল নেই সেদিকে, চোখে মুখে স্পষ্ট ত্রাস। কেমন বিচলিত সে। সিরাত ধীরে বলল,
রৌদ্র, হাইপার হচ্ছিস কেন এভাবে? জাস্ট জ্বরের ঘোরে জ্ঞান হারিয়েছে মেঘা। কিচ্ছু হয়নি, হবে না। রিল্যাক্স, নিজের দিকে খেয়াল দে, কপাল থেকে রক্ত ঝরছে। রুবিনা কবির আঁতকে ওঠেন, ছেলেকে একটানে দাঁড় করান, রক্ত দেখে শঙ্কিত হয়ে বলেন, এ কি ব্যান্ডেজ খুলেছিস কখন তুই? রক্ত ঝরছে আবার। ও মম, আমার কিচ্ছু হবে না, মরবো না আমি। তোমরা ইভারাকে দেখো না, ডক্টরকে কল করো প্লিজ। বিডি ডক্টরের কন্ট্যাক্ট নেই আমার কাছে, প্লিজ সেভ হার, কিছু হয়ে যাবে ওর। রুবিনা কাবির থমকান, রৌদ্র বলতে বলতে সম্বিত ফিরে পায়। নিজের ঘরে সবার উপস্থিতি দেখে ধাতস্থ হয় এক মুহূর্তে। তোফায়েল কাবিরের একরোখা তীক্ষ্ণ নজরে নজর পড়া মাত্রই ঠোঁট ভিজিয়ে সংযত করে নিজেকে, চোখ বুজে মাথার চুল খামচে ধরে, লম্বা শ্বাস ফেলে অস্থিরতা লুকিয়ে ধাতস্থ স্বরে বলে, ওই ইডিয়েট তাকে দেখো সবাই, আমি কেউ নই তোমাদের। আমার কিছু হয়তো কিচ্ছু যায় আসে না, বাট ওর কিছু হয়তো অনেক কিছু যায় আসে। অনেক কিছু মানে অনেক কিছু। ও জ্ঞান হারিয়ে পড়েছিল ছাদে, সামলাও ওকে। রৌদ্র রুমের সবার একস্থির দৃষ্টি বুঝে নিজেকে সামলে সরে আসলো। হাত মুঠো করে উদ্গ্রীবতা ধরে রাখলো নিঃশব্দে। ঠোঁট ভিজিয়ে পিটপিট করে চাইলো মেঘার দিকে। শরীরের উচ্চ তাপমাত্রার কারণে সাময়িকভাবে বাহ্যিক উদ্দীপনায় সাড়া দেওয়া বন্ধ করেছে মেঘার মস্তিষ্ক। সে এখন সম্পূর্ণ জ্ঞানশূন্য, এক গভীর আচ্ছন্নতার অতলে তলিয়েছে। সিরাত রৌদ্রের থেকে মনোযোগ সরিয়ে পানি ছেটায় মুখে, গালে চাপড় মেরে ডাকে, মেয়েটার সারা শব্দ নিয়ে একটু। ভেজা টাওয়াল চোখ মুখে চেপে ধরে সিরাত। তোফায়েল কাবির ঘর ছেড়েছিলেন ফোন কানে তুলে, কান থেকে ফোন নামাতে নামাতে ঘরে ঢুকে বললেন, ডক্টর আসতেন এক্ষুনি, কাল থেকে মেঘা মামনির জ্বর। তোমরা কেউ কিছু বলনি কেন আমায়, জানাওনি কেন? সিরাত মুখ খোলে, আমি ঘুমানোর আগে টেম্পারেচার মেপে ওষুধ খাইয়েছি রাতে। আদ্রকাল হসপিটাল থেকে ফিরে আবারও টেম্পারেচার মেপেছিল। আজ দুপুরে মেডিসিনও দিয়েছে। বিকেল অবধি ঠিক ছিল তো মেঘা, আবার এমন এতটা জ্বর আসবে ভাবেনি। ঠান্ডা পানির ঝাপটায় এতক্ষণে মুখ কুচকে আসে মেঘার। মাথা নাড়িয়ে বাম পাশ হতে মুখ ফেরায় ডান পাশে। মস্তিষ্ক সজাগ হয় খানিক। সাফা আতকে বলে, আপু মেঘা। মেঘা, ঠিক আছিস? কি হয়েছিল তোর? রৌদ্র তেড়ে যায়, বিছানার পাশে বসে সব ভুলে ফের বিচলিত হয়ে পড়ে আশপাশ নজরের বাইরে রেখে। ইভারা, আর ইউ ওকে? এই ইডিয়েট, চোখ খোল ভালো করে, তাকা আমার দিকে। কি হয়েছে তোর? চোখের পাপড়ি ভার খুলতে বড্ড কষ্ট হলো। খুব চেষ্টা করে নিভু নিভু মেলল অক্ষি যুগল। ভেজা আধো চোখে ঝাপসা দেখলো রৌদ্রের অবয়ব। মুখ গোল করে শ্বাস টানলো। বীভৎস যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথা, চোখ বুজে নিল আবার। ছেলের মতিগতি সূক্ষ্ম নেটে ঠাহর করলেন তোফায়েল কাবির। পরিস্থিতি বেগতিক লাগলো। বিপরীতে চাকা ঘুরবে না তো আবার? এটা তো হওয়ার নয়, হতে দেওয়া যায় না, ঢোক গিললেন তিনি। ভঙ্গিতে পরিবর্তন এনে ধারালো কণ্ঠে মুখ খুললেন এ পর্যায়ে, সিরাত, ডক্টর আসতে, মেঘাকে এ ঘর থেকে ওর নিজের ঘরে নিয়ে যাও।